হাই বন্ধুরা, নমস্কার সবাইকে। আজকে আমি তোমাদের হিউম্যান রিপ্রোডাকশন ক্লাস 12-এর এনসিইআরটি বায়োলজি নিটের জন্য তোমাদের এই হিউম্যান রিপ্রোডাকশন চ্যাপ্টারটা শুরু করছি। তোমরা এই ভিডিওগুলো খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখবে। প্রত্যেকটা কোশ্চেন বা প্রতিটি কোশ্চেন তোমরা এই আমার ভিডিও থেকে কমন পাবে এবং আমি প্রত্যেকটা টপিক করার সঙ্গে সঙ্গে প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো সেই কোশ্চেনগুলো করব। অর্থাৎ আমি আজকে হিউম্যান রিপ্রোডাকশন চ্যাপ্টারের মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম পার্টটা করব। তো মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের যে কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে সেই কোশ্চেনগুলো তোমাদের এই টপিকটা করানোর পর সঙ্গে সঙ্গে করিয়ে দেব। বুঝতে পেরেছো? এই ভিডিওর মধ্যেই তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে। আশা করছি তোমাদের এই ভিডিওগুলো অনেক হেল্পফুল হবে। সো তোমরা যারা আমার চ্যানেলে নতুন ফার্স্ট টাইম এসেছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করো যদি ভিডিওগুলো আমার ভালো লাগে, এবং অবশ্যই তোমাদের বন্ধুবান্ধবদের কাছে ভিডিওগুলো শেয়ার করো যারা নিট পরীক্ষা দেবে, তোমাদের বন্ধুবান্ধবরা। এবং তোমাদের যদি ছোট ভাই বোন থাকে যারা নিটের জন্য ভবিষ্যতে ডাক্তারি পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে, তাদের ক্ষেত্রে আশা করছি ভিডিওগুলো অনেক হেল্পফুল হবে। সো গাইস, শুরু করছি আমি হিউম্যান রিপ্রোডাকশন ক্লাস 12-এর এনসিইআরটি বায়োলজির 3 নম্বর চ্যাপ্টার। আশা করছি তোমরা জানো যারা নিটের প্রিপারেশন নিচ্ছ। তো এই হিউম্যান রিপ্রোডাকশন চ্যাপ্টারটা খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, যেটা থেকে প্রতি বছর নিটে হলো এখান থেকে মিনিমাম 3 থেকে 4টা করে কোশ্চেন আসে। বুঝতে পেরেছো? 3 থেকে 4টা কোশ্চেন মাস্ট, এবং কখনো যদি বলি যে 5টা কোশ্চেনও এখান থেকে এসেছে। কারণ এই চ্যাপ্টারটার সঙ্গে আবার হরমোন চ্যাপ্টারটা অনেকটা রিলেটেড আছে, যে কারণ এখানে যেগুলো রিপ্রোডাক্টিভ সিস্টেমের সঙ্গে যে হরমোনগুলো রিলেটেড আছে, তো হিউম্যান ফিজিওলজিতে যে হরমোন চ্যাপ্টারটা আছে, তো হরমোন থেকে কিছু কোশ্চেন কম্বাইনভাবে এই চ্যাপ্টারে পড়ে যায়। তো 4-5টা কোশ্চেন এখানে ধরে রাখো। আর ভেরি ইন্টারেস্টিং চ্যাপ্টার। আর আশা করছি তোমাদের কাছে সবার কাছে এনসিইআরটি বই আছে। যাদের কাছে এনসিইআরটি বই নেই, অবশ্যই এনসিইআরটি বই লাগবে, পাশে এনসিইআরটি বই রাখবে। যখন আমি জিনিসগুলো বোঝাবো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এবং কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। কনসেপ্ট ক্লিয়ার করবে, সবসময় এই জিনিসটা মাথায় রাখবে। কারণ নিটে যদি ভালো রেজাল্ট করতে চাও, নিটে যদি 360-এ বায়োলজির মধ্যে 350 বা 340 নম্বর, আর এখন তো জানো নিটে হচ্ছে 360-এর মধ্যে 360, বায়োলজিতে প্রচুর স্টুডেন্ট ফুল নাম্বার তুলছে। কারণ সব কোশ্চেন কি বায়োলজির টোটাল যে 90টা কোশ্চেন, এখন তো 100টা কোশ্চেন হয়ে গেছে। তো টোটাল 100টা কোশ্চেন গত বছর থেকে 100টা কোশ্চেন সব বায়োলজি থেকে, মানে এনসিইআরটি থেকে আসছে। সো লাইন বাই লাইন বুঝতে হবে এবং কনসেপ্টগুলো ক্লিয়ার করতে হবে। সো ঠিক আছে, এগুলো ছিল আমার কিছু বিশেষ, তোমরা আশা করছি বুঝতে পারলে। অ্যান্ড আমি এখন শুরু করছি তোমাদের হিউম্যান রিপ্রোডাকশনের প্রথম যেটা আমাদের এখানে আমরা পড়ব আজকে, মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম সম্পর্কে। ওকে, আমি প্রত্যেকটা জিনিস খুব সহজ সরল ভাষায় বলবো, একবারে সাধারণ বাংলা ভাষায় বলবো, যেন তোমাদের বুঝতে সুবিধা হয়, বুঝতে পারো যেন। ক্লিয়ার? এখানে আমাদের পড়তে হবে কি কি এই চ্যাপ্টারে, সাব টপিকগুলো যদি দেখি, এখানে লক্ষ্য করো। এই যে এখানে কি আছে, আমাদের প্রথমে ফার্স্ট মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম পড়তে হবে, দেন হলো ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, 3 নম্বর হলো গ্যামেটোজেনেসিস। গ্যামেটোজেনেসিসের মধ্যে আমরা পড়বো হলো স্পারমাটোজেনেসিস, তারপর হলো উজেনেসিস মানে স্পাম উৎপাদনের প্রক্রিয়া, আর হলো ডিম্বাণু উৎপাদনের প্রক্রিয়া। তারপর আমাদের আছে হলো মেনস্ট্রুয়াল সাইকেল, যেটা হলো রজচক্র। ওকে, 5 নম্বরে আছে ফার্টিলাইজেশন অ্যান্ড ইমপ্ল্যান্টেশন। বুঝতে পেরেছো? এটা ফার্টিলাইজেশনের বাংলা হলো, আচ্ছা বাংলাগুলো আমি বলে দেবো, যারা তোমরা বাংলা টার্মগুলো জানো না, ওই ইংলিশ অবশ্যই জানতে হবে, তাছাড়া কিন্তু অসুবিধা হবে। ফার্টিলাইজেশন বাংলা হলো নিষেক, ইমপ্ল্যান্টেশনের বাংলা হলো রোপণ। অ্যান্ড 6 নম্বরে আসে হলো প্রেগনেন্সি আর এমব্রায়োনিক ডেভেলপমেন্ট। প্রেগনেন্সি মানে জানো
গর্ভধারণ, আর এমব্রায়োনিক মানে ভ্রূণের যে ডেভেলপমেন্ট উন্নতি সেই প্রসেসগুলো আছে। 7 নম্বরে হলো পারচুরেশন অ্যান্ড ল্যাকটেশন। তাহলে পুরো চ্যাপ্টারের মধ্যে এই সাব টপিকগুলো আমরা পাবো। বুঝতে পেরেছো, 7টা সাব টপিক আছে। পারচুরেশনের বাংলা এখানে আমরা প্রত্যেকটা জিনিস এইখানেই ফার্স্ট পেজে আমাদের আসে, মানে ব্রিফলি ইন্ট্রো দেওয়া আছে। সো আমি সবগুলো কনসেপচুয়ালি তোমাদের এখন বলবো, তোমরা আশা করছি ক্লিয়ার বুঝতে পারবে। তোমাদের যাদের কনসেপ্ট ক্লিয়ার নেই, এই ভিডিওটা তোমরা সম্পূর্ণ ভালোভাবে দেখো, সব ক্লিয়ার হয়ে যাবে। সো এখানে লক্ষ্য করো, ফার্স্ট চ্যাপ্টারে তোমরা তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ। আমি এই পেজটা পড়বো, কি কি বলেছে এখানে মনোযোগ সহকারে কনসেন্ট্রেশন দিয়ে শুনবে কিন্তু। দেখো, অ্যাজ ইউ আর অ্যাওয়ার হিউম্যান আর সেক্সুয়ালি রিপ্রোডিউসিং অ্যান্ড ভিভিপেরাস। প্রত্যেকটা ইম্পর্টেন্ট টার্ম আমি বলবো এবং কোনগুলো থেকে কোশ্চিন হতে পারে, এবং প্রিভিয়াস ইয়ারগুলো মানে কোশ্চিনগুলো তো অবশ্যই করব। এই মানে টপিকটা কমপ্লিট করার পরেই মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম থেকে যে কোশ্চিনগুলো এসেছে নিটে, ওকে, মানে গত 30 বছর ধরে রিসেন্ট যেগুলো কোশ্চিন এসেছে সব কোশ্চিন আলোচনা করব। তো ধৈর্য সহকারে ভিডিওটা পুরোটা দেখো। তাহলে আমরা এখানে বলেছে কি যে হিউম্যান মানে মানুষ কি হয়, যে সেক্সুয়ালি যে জননের যে প্রক্রিয়া আছে কি না, যৌন জনন, অযৌন জনন, তারপর 3 ধরনের হয় মেনলি। তাহলে কি সেক্সুয়ালি যৌন জনন প্রক্রিয়ার মাধ্যমে এবং রিপ্রোডিউস করে। অ্যান্ড কি হয়, মানুষ ভিভিপেরাস হয়। ভিভিপেরাস কথাটার অর্থ কি? ভিভিপেরাস হচ্ছে যারা হলো বাচ্চা প্রসব করে। বুঝতে পেরেছো? স্তন্যপায়ীদের আমরা ভিভিপেরাস বলি। এক্সেপশন আছে কিছু, এক্সেপশনের কথা বলছি না এখানে। রিপ্রোডাক্টিভ ইভেন্টস ইন হিউম্যান ইনক্লুড ফরমেশন অফ গেমেট। তাহলে হিউম্যান যে রিপ্রোডাক্টিভ যে ইভেন্টগুলো ঘটনাগুলো ঘটছে, জনন প্রক্রিয়া যে ঘটছে হিউম্যানের ক্ষেত্রে, এখানে কি হয়, গ্যামেট ফরমেশন হয়। আমরা জানি 2 ধরনের গ্যামেট হয়, একটা হলো মেল গ্যামেট আর হলো ফিমেল গ্যামেট। মেল গ্যামেট, ফিমেল গ্যামেট, এই যে গ্যামেট উৎপাদনের প্রক্রিয়াটাকে বলা হয় গ্যামেটোজেনেসিস। বুঝতে পারলে? তারপর এখানে কি বলছে, দেখো, স্পাম ইন মেল। তো মেল গ্যামেটটাকে কি বলি আমরা? স্পাম। স্পামের বাংলা কি? শুক্রাণু। জানো তোমরা আশা করছি। অ্যান্ড ওভাম ইন ফিমেল। ফিমেলে কি হয়? ওভাম। ওভাম মানে হচ্ছে ডিম্বাণু। তাহলে 2 ধরনের গ্যামেট মনে রাখবে, মেল গ্যামেট আর হলো ফিমেল গ্যামেট। মেল গ্যামেট হলো স্পাম, ফিমেল গ্যামেট হচ্ছে ওভাম। আর গ্যামেট উৎপাদনের প্রক্রিয়াকে বলা হয় গ্যামেটোজেনেসিস। ক্লিয়ার? ট্রান্সফার অফ স্পাম ইনটু দ্য ফিমেল জেনিটাল ট্র্যাক্ট ইনসেমিনেশন। এখন বলেছে কি যে ট্রান্সফার যখন হয়, স্পাম যখন ফিমেল জেনিটাল ট্র্যাক্টে ট্রান্সফার হচ্ছে, অর্থাৎ এর সময়, কপুলেশনের সময়, অর্থাৎ জননের সময়, সঙ্গমের সময় কি হয়, যে মেলের যে স্পাম ফিমেল জেনিটাল ট্র্যাক্টে যখন যায় সেটাকে কি বলা হয়? ইনসেমিনেশন বলে। ক্লিয়ার? অ্যান্ড ফিউশন অফ মেল অ্যান্ড ফিমেল গ্যামেট। এই মেল আর ফিমেল গ্যামেটের যে ফিউশন মানে হলো সংযোজন, এটাকে বলা হয় কি? ফার্টিলাইজেশন। এটাকেই নিষেক বলা হয়। বুঝতে পারলে? ক্লিয়ার? তাহলে প্রত্যেকটা টার্মিনোলজি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো ক্লিয়ার ধারণা থাকতে হবে। অ্যান্ড লিডিং টু ফরমেশন অফ জাইগোট। তাহলে মেল অ্যান্ড ফিমেল গ্যামেট মিলিত হয় কি তৈরি করে? জাইগোট গঠন করে। ক্লিয়ার? এই জাইগোট হচ্ছে ডিপ্লয়েড হয়। এই জন্য এখানে আমি কিছু কিছু ভালো ভালো জিনিস বলে দেবো, তোমরা সেগুলো মন দেবে কিন্তু সেই জায়গাগুলোতেও। যদি বলি আমি যে গ্যামেট কি ধরনের হয়, মানে আমরা 2 ধরনের যে প্লয়েডই জানি, একটা হলো 2 ধরনের সেল হয় কি না, হ্যাপ্লয়েড হয় আর হলো আর কি জানো, ডিপ্লয়েড হয়। সো এই কোশ্চিনগুলো খুব আসছে এখন, বা প্রিভিয়াস ইয়ারে পাবে বিভিন্ন চ্যাপ্টার থেকে, যেখানে আমাদের জেনেটিক্স চ্যাপ্টার পড়বো সেখানে। ওকে, তো বায়োলজির এগুলো বেসিক জিনিস যেগুলো সব চ্যাপ্টারেই কাজে লাগে। তো হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড কোনটা হচ্ছে এখানে? গ্যামেটগুলো সাধারণত কি হয়? হ্যাপ্লয়েড হয়। বুঝতে পেরেছো? হ্যাপ্লয়েডকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এন দ্বারা। আর ডিপ্লয়েডকে প্রকাশ করি হলো 2n দ্বারা। ক্লিয়ার? সো হ্যাপ্লয়েড হচ্ছে কারা হবে? গ্যামেটগুলো হ্যাপ্লয়েড হয়। ডিপ্লয়েড দেখো, n মিলে কি হচ্ছে? 2n। দুটো গ্যামেট, মেল গ্যামেট ফিমেল গ্যামেট মিলে কি হচ্ছে? জাইগোট হচ্ছে। সো জাইগোট কি হয়? ডিপ্লয়েড হয়, মনে রাখবে। বেসিক এগুলো
very basic concept, and this is followed by formation and development of blastocyst and its attachment to the uterine wall implantation. সো এখানে এই যে জাইগোট যখন গঠিত হয়, জাইগোটটা কোথায় যায়? জাইগোট যায় হলো যে ফিমেলের যে ইউটেরাস আছে, ইউটেরাসে গিয়ে কি হয়, গঠিত হয়, ডেভেলপমেন্ট হয়, আর ওখানে যে ফর্মটা ওই জাইগোট যেটা ফর্মে ডেভেলপড হচ্ছে, জাইগোট যেই জিনিসটাতে পরিণত হচ্ছে, সিম্পল যদি বলি সিম্পল ভাষায়, সেটাকে কী বলা হয়? ব্লাস্টোসিস্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড এটা অ্যাটাচ হয়, বলছে ইট অ্যাটাচমেন্ট টু দ্য ইউটেরাইন ওয়াল। যে ইউটেরাইন ওয়াল মানে ওভারির যে ওয়াল, সেখানে গিয়ে ইমপ্ল্যান্ট হয়, যেটাকে রোপণ বলা হয় বাংলা ভাষায়, আর সায়েন্টিফিকভাবে কী বলা হয় এটা, এই ঘটনাটাকে ইমপ্ল্যান্টেশন। ক্লিয়ার? অ্যান্ড ইমব্রায়োনিক ডেভেলপমেন্ট, ইমব্রায়োনিক যে ডেভেলপমেন্ট, সো ইমব্রায়ো মানে কি বলি আমরা? ভ্রূণ। এই ভ্রূণটার কী হচ্ছে? ডেভেলপমেন্ট হচ্ছে, উন্নতি হচ্ছে, এটাকেই বলা হয় জেস্টেশন। জেস্টেশন মানে ঘটনাটা বলছে এই টাইমটা, মানে মায়ের গর্ভে, মহিলার গর্ভে হচ্ছে গ্যামেট, মেল গ্যামেট ফিমেল গ্যামেট মিলে হলো জাইগোট তৈরি হচ্ছে। সিকোয়েন্সি অনুসারে ঘটনাগুলো ঘটছে। প্রথমে কি হলো? ইনসেমিনেশন হলো, ফার্টিলাইজেশন তারপর হচ্ছে, তারপর কি হলো? তারপর হলো ইমপ্ল্যান্টেশন হচ্ছে, এরপর হলো এই যে টাইম পিরিয়ডটাকে, এই টাইম পিরিয়ডটাকে জেস্টেশন বলা হয়। মানে মায়ের গর্ভে বা মহিলাদের গর্ভে যতদিন এমব্রায়োটা থাকে, আমরা যেটা প্রেগনেন্সির টাইম, ওকে, 9 মাস 10 দিন, ওটাকে জেস্টেশন পিরিয়ড বলা হয়। ওকে, অ্যান্ড ডেলিভারি অফ দ্য বেবি। এখন এই বাচ্চাটার যখন ডেলিভারি হয়, সেটাকে বলা হয় কি? পারচুরেশন। এই ঘটনাটাকে কি বলা হয় সায়েন্টিফিক্যালি? পারচুরেশন। সো এখানে বুঝতে পারলে এখানে এইভাবেও কোশ্চিন আসতে পারে। এখন যে এনসিইআরটি মানে নিটে কোশ্চিন আসছে, দেখো নিটের কোশ্চিন এনসিইআরটি থেকেই থাকবে 100%। যত কোশ্চিন এখন 100টার মধ্যে 100টা কোশ্চিন সব নিট এনসিইআরটি থেকে থাকবে, কিন্তু তোমাকে মানে বিভিন্নভাবে জিনিসগুলো আগে পড়ার সময় অ্যানালাইজ করতে হবে। বুঝতে পেরেছো? তাহলে এখানে যদি সিকোয়েন্স অনুসারে ঘটনাগুলোকে সাজাই আমরা, তাহলে দেখবো যে ফার্স্ট কি ঘটলো আমাদের। ফার্স্ট হলো এখানে হয়ে গেল মেল আর হলো ফিমেল গ্যামেট মিলিত হলো। বুঝতে পেরেছো? যেটাকে আমরা মেল অ্যান্ড ফিমেল গ্যামেট মিলিত হয়ে জাইগোট তৈরি করলো। এই জাইগোট ফার্স্ট যে ঘটনাটাকে বলছি আমরা, অ্যাকচুয়ালি এখানে ঘটছে ইনসেমিনেশন, প্রথমে ঘটছে। বুঝতে পেরেছো? ফার্স্ট হলো এখানে ঘটলো ইনসেমিনেশন, অ্যান্ড সেকেন্ড হচ্ছে ফার্টিলাইজেশন ঘটলো, ফার্টিলাইজেশন, অ্যান্ড থার্ড কি ঘটলো? ফার্টিলাইজেশনের পরে কি হচ্ছে? ফার্টিলাইজেশনের পরে যে ফর্মটা ব্লাস্টোসিস্ট, ওটা বলছি না, ইমপ্ল্যান্টেশন যদি বলি, ইমপ্ল্যান্টেশন হচ্ছে। ওকে, অ্যান্ড ফোর্থ হলো কি? জেস্টেশন পিরিয়ড। এটা জেস্টেশন। লাস্ট ওয়ান হলো কি হচ্ছে? লাস্টে যেটা ডেলিভারি অফ বেবি, এটাকে বলা হচ্ছে পারচুরেশন। সো এখানে সিকোয়েন্সটা তোমরা বুঝতে পারলে আই থিঙ্ক। তাহলে এইভাবে তোমাদের জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে। ওকে, আগেই এগুলো যদি অ্যানালাইজ করা থাকে, তাহলে পরীক্ষায় তখন কী হবে? অ্যান্সারটা করা খুব সহজ হয়ে যাবে এবং কুইকলি করতে পারবে, সেটা নিয়ে তোমাকে বেশি ভাবতে হবে না। সো ক্লিয়ার গাইজ, আই থিঙ্ক আমি কি বলতে চাচ্ছি তোমরা বুঝতে পেরেছো আশা করছি। তাহলে এখানে অনেক ইম্পর্টেন্ট তথ্য ছিল, হয়ে গেল এই পার্টটা আমাদের। এখন আমরা নেক্সট যেটা মেইন, যেটা শুরু হবে আমাদের মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, এখান থেকে অ্যাকচুয়ালি শুরু হচ্ছে। তাহলে দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে দ্য মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম 3.1। দেখো কি বলেছে, দ্য মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম ইজ লোকেটেড ইন পেলভিস রিজন। ভেরি ইম্পর্টেন্ট, ফার্স্ট কোশ্চিন এটাই, যে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমটা থাকে কোথায়? হিউম্যান বডির, যেহেতু পুরুষের দেহেই থাকবে, পেলভিস রিজন, যে নিচের যে রিজনটা আমাদের যেখানে রিপ্রোডাক্টিভ সিস্টেম থাকে, জননতন্ত্র, সেই জায়গাটাকে পেলভিস রিজন বলা হয়, মনে রাখবে। অ্যান্ড ইট ইনক্লুডস এ পেয়ার অফ টেস্টিস। দুটো কি থাকে? এক জোড়া হলো টেস্টিস থাকে, অ্যালং উইথ অ্যাক্সেসরি ডাক্ট হচ্ছে যেগুলো সেকেন্ডারি ডাক্ট বলি, যেগুলো সাহায্য করে টেস্টিসের সঙ্গে জড়িত। অ্যান্ড গ্ল্যান্ডস অ্যান্ড দ্য এক্সটার্নাল জেনিটেলিয়া। গ্ল্যান্ডস থাকবে অ্যান্ড এক্সটার্নাল জেনিটেলিয়া। তাহলে এই জিনিসগুলো মনে রাখতে হবে। পরের পেজে চলে আসি। দেখো, টেস্টিস আর সিচুয়েটেড আউটসাইড
abdominal cavity within a pouch called scrotum. ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কী বলেছে, টেস্টিস যেখানে থাকে, মানে আমাদের যেটা টেস্টিস কোথায় থাকে অ্যাকচুয়ালি বডির বাইরে থাকে, একটা ক্যাভিটিতে থাকে। হ্যাঁ, আমাদের পুরুষদের সবারই আছে, ছেলেদের তোমরা জানো। এটাকে কি বলি, পাউচ, এই যে থলিটাকে, এটাকে বলা হয় স্কোট্রাম। অ্যান্ড দ্য স্কোট্রাম হেল্পস ইন মেনটেনিং দ্য লো টেম্পারেচার অফ টেস্টিস 2 to 2.5 ডিগ্রি সেলসিয়াস লোয়ার দেন দ্য নর্মাল ইন্টারনাল বডি টেম্পারেচার। সো দেখো এখানে এটা, এই যে টেস্টিস, এখানে লক্ষ্য করে ছবিটাতে তোমরা স্ক্রিনে দেখো, তোমাদের এই যে টেস্টিস, স্কোট্রামের ভিতরে হলো টেস্টিস আছে, তাহলে দেহের বডির বাইরে এইভাবে ঝুলে থাকার কারণটা কি, রিজন কি অ্যাকচুয়ালি সায়েন্টিফিক্যালি? এখানে রিজন কি, আমাদের যে বডির যে টেম্পারেচার সেটা হলো কত ধরি আমরা, নর্মাল টেম্পারেচার 37 ডিগ্রি সেলসিয়াস সেন্টিগ্রেড। তাহলে 37 ডিগ্রি সেলসিয়াস এই টেম্পারেচারে কি হচ্ছে, স্পারমাটোজেনেসিস হতে পারে না। স্পারমাটোজেনেসিস মানে স্পাম উৎপাদন। স্পাম উৎপাদনের জন্য এর থেকে একটু কম টেম্পারেচার দরকার হয়। ওকে, কত টেম্পারেচার কম দরকার হয়, 2 থেকে 2.5 ডিগ্রি সেলসিয়াস লোয়ার টেম্পারেচার লাগবে। মানে যদি বলি 37 থেকে 2 থেকে 2.5 ডিগ্রি মানে কমিয়ে দাও, তাহলে সাপোজ 35 ডিগ্রি সেলসিয়াস। এই টেম্পারেচারটাকে মেনটেন করার জন্য বডির বাইরে হলো স্কোট্রামটা এটা তৈরি করেছে। এটা উপরবেলারই সব খেলা। ওকে, সো এটা এখানে মনে রাখতে হবে, এইটা কোশ্চিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চিন, যে কত টেম্পারেচারটা কম হবে, 2 থেকে 2.5 ডিগ্রি সেলসিয়াস নর্মাল বডি টেম্পারেচার থেকে। ক্লিয়ার? অ্যান্ড নেসেসারি ফর স্পারমাটোজেনেসিস, এখানে বলে দিয়েছে কিসের জন্য, স্পারমাটোজেনেসিস। স্পারমাটোজেনেসিস মিন্স প্রোডাকশন অফ স্পার্ম, স্পাম উৎপাদনের প্রক্রিয়াকে স্পারমাটোজেনেসিস বলা হয়। ইন অ্যাডাল্টস ইচ টেস্টিস ইজ ওভাল শেপ। টেস্টিসগুলো কী ধরনের হয়, ওভাল শেপ হয়। ইম্পর্টেন্ট, মনে রাখবে, ওভাল শেপ মিন্স ডিমের মতো এই ধরনের। এখানে ছবিটাতে লক্ষ্য করো, এরকম সাইজ দেখতে হয়। ক্লিয়ার? অ্যান্ড উইথ এ লেন্থ, দৈর্ঘ্য কত হয়, দৈর্ঘ্য হলো 4 থেকে 5 সেন্টিমিটার, অ্যান্ড উইথ প্রস্থ হলো 2 থেকে 3 সেন্টিমিটার। দ্য টেস্টিস ইজ কভার্ড বাই এ ডেন্স কভারিং। টেস্টিস একটা হলো ঘন কভারিং দ্বারা আবৃত থাকে। ইচ টেস্টিস হ্যাজ অ্যাবাউট 250 কম্পার্টমেন্টস কল্ড টেস্টিকুলার লবিউলস। প্রত্যেকটা টেস্টিসের মধ্যে থাকে হলো 250টা 250 কম্পার্টমেন্ট। কম্পার্টমেন্ট মানে কি জানি, চেম্বার, ছোটো ছোটো চেম্বার থাকে, 250টা করে, 250টা করে। ওকে, তাহলে এগুলোকে কি বলা হয়, টেস্টিকুলার লবিউলস। ক্লিয়ার? তাহলে এখানে তোমরা ছবিটা ভালোভাবে দেখবে, এনসিইআরটিতে তোমাদের আমি ছবিটা বোঝাবো ভালোভাবে। আগে এই জায়গাটা আমি পড়ে নিই একটু। আচ্ছা, ছবিটা যদি আমি বলে দিই, এখানে দেখো, এই যে দেখতে পাচ্ছ তোমাদের, এটাকে বলি আমরা পেনিস, আর এটা হলো আমাদের টেস্টিস। টেস্টিস কোথায় আছে, স্কোট্রাম থলিটাকে। অ্যান্ড আগে জায়গাটা আমি পড়ে নিচ্ছি, তারপর আমি ছবিটা থেকেও এক্সপ্লেন করব। তারপর কি বলেছে এখানে, ইচ লবিউল কন্টেন্স 1-3 হাইলি কয়েলড সেমিনিফেরাস টিউবিউলস। সেমিনিফেরাস টিউবিউলস, এই প্রত্যেকটা লবিউলের মধ্যে আবার কি থাকে, ইচ লবিউল কন্টেন্স 1 to 3, 1 থেকে 3টা করে কি থাকে, কয়েলড পেঁচানো সেমিনিফেরাস টিউবিউল থাকে। তাহলে এই জায়গাটা মনে রাখবে যে এই যে টেস্টিকুলার লবিউলগুলো আছে 250টা, এই প্রত্যেকটা টেস্টিকুলার লবিউলের মধ্যে 1 থেকে 3টা কি থাকে, সেমিনিফেরাস টিউবিউল, ইন হুইচ স্পাম আর প্রডিউস। অ্যাকচুয়ালি এখানে এই যে সেমিনিফেরাস টিউবিউলে কী হয়, স্পাম উৎপাদন হয়। মানে উৎপাদন হয় বলতে এরা হচ্ছে স্পাম প্রডিউস করে, উৎপাদন করে। বুঝতে পারছো? তাহলে এটা অনেকবার কোশ্চিন আসছে যে কোথায় স্পাম উৎপন্ন হয়, সেমিনিফেরাস টিউবিউল, এক্স্যাক্ট যে জায়গাটা বলে মনে রাখবে। ইচ সেমিনিফেরাস টিউবিউল ইজ লাইন্ড অন ইটস ইনসাইড বাই 2 টাইপ অফ সেল। আবার এখানে কি হচ্ছে যে প্রত্যেকটা সেমিনিফেরাস টিউবিউল ইজ লাইন্ড অন ইটস ইনসাইড বাই 2 টাইপ অফ সেলস কল্ড মেল জার্ম সেল। প্রত্যেকটা সেমিনিফেরাস টিউবিউলের মধ্যে আবার 2টো করে কি আছে, 2 ধরনের সেল আছে, যেগুলোকে কি বলা হয়, মেল জার্ম সেল। মেল জার্ম সেলকে বলা হয় সায়েন্টিফিক্যালি আরেকটা নাম এখানে আছে, স্পারমাটোগোনিয়া। এই জার্ম সেলগুলোই হচ্ছে যে স্পাম উৎপাদনের যেটা সোর্স, অ্যাকচুয়ালি মাদার সেল যদি বলি। তাহলে মেল জার্ম সেলের
আরেকটা নাম হলো স্পারমাটোগোনিয়া অ্যান্ড আরেকটা সেল হলো সার্টোলি সেল। তাহলে আমরা সেমিনিফেরাস টিবিউলে মানে প্রত্যেকটা সেমিনিফেরাস টিবিউলে আমরা কি পাচ্ছি, দু ধরনের সেল পাচ্ছি, হলো মেল জার্ম সেল আর হলো সার্টোলি সেল। দেখো জিনিসটা ভালোভাবে বোঝার চেষ্টা করো। টেস্টিকুলার লেবুল ছিল 250টা। এই 250টা টেস্টিকুলার লেবুলের মধ্যে প্রত্যেকটার মধ্যে আবার 1 থেকে 3টা করে কি থাকে, সেমিনিফেরাস টিবিউল থাকে। ওকে, হাইলি কয়েলড। এই সেমিনিফেরাস টিবিউলের মধ্যে আবার প্রত্যেকটা সেমিনিফেরাস টিবিউলের মধ্যে দুটো করে কি আছে, সেল আছে। দু ধরনের সেল আছে, দুটো করে বলতে 2 টাইপ সেল। একটা হলো মেল জার্ম সেল আর আরেকটা হলো কি, হ্যাঁ, সার্টোলি সেল। বুঝতে পারলে? সো এরকম ভাবে সিকোয়েন্স অনুসারে মনে রাখবে, তাহলে কোনো কনসেপ্টের কি হচ্ছে, গন্ডগোল হবে না। ওকে, অ্যান্ড তারপরে এখানে আমাদের এখন এই সেল দুটো সম্পর্কে কি বলেছে সেটা এখানে আমরা দেখব। দ্য মেল জার্ম সেল আন্ডারগো, এই যে মেল জার্ম সেল বা যেটাকে স্পারমাটোগোনিয়া বলা হয়, সেটা কি ধরনের ডিভিশন হয়, মানে সেল মানেই কি আমরা জানি যে সেল ডিভিশন হবে, তাই কি না? তাহলে আমরা জানি যে সেল ডিভিশন দু ধরনের হয়, জানো তোমরা, মাইটোটিক ডিভিশন হলো মিওটিক ডিভিশন। এখানে মেল জার্ম সেল কি ধরনের ডিভিশন হয়, মিওটিক ডিভিশন হয়। অ্যান্ড মিওটিক ডিভিশন ফাইনালি লিডিং টু স্পার্ম ফর্মেশন। মিওটিক ডিভিশনের মাধ্যমে কি তৈরি করে, স্পার্ম ফর্মেশন করে। হোয়াইল সার্টোলি সেলস প্রোভাইড নিউট্রিশন টু দ্য জার্ম সেল। ভেরি ইম্পর্টেন্ট। সার্টোলি সেলের কাজ কি? সার্টোলি সেলের কাজ হলো যে মেল যে জার্ম সেলগুলো সেগুলোকে কি করে, নিউট্রিশন প্রোভাইড করে, অর্থাৎ পুষ্টি যোগান দেয়। অর্থাৎ সেল বড় হওয়ার জন্য তো খাবার লাগবে কি না, তাদের খাবার, যেটা খাবারের যোগানটা কি দিচ্ছে, খাবারের যোগান দিচ্ছে হলো সার্টোলি সেল। ওকে, আর যেটা হলো আরেকটা সেল ছিল এখানে কি, স্পারমাটোগোনিয়া। স্পারমাটোগোনিয়ার কাজ কি, স্পার্ম ফর্মেশন করা। ক্লিয়ার? তারপর দেখো এখানে, তারপর কি বলেছে, দ্য রিজিয়ন আউটসাইড দ্য সেমিনিফেরাস টিবিউল। সেমিনিফেরাস টিবিউলের বা সেমিনিফেরাস টিবিউলের বাইরে, আউটসাইড দ্য সেমিনিফেরাস টিবিউল কল্ড, কি বলা হয় এটাকে, ইন্টারস্টিসিয়াল স্পেস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেমিনিফেরাস টিবিউলের যে বাইরের জায়গাটা সেটাকে বলা হয় ইন্টারস্টিসিয়াল স্পেস। ওকে, দুটো সেল, সাপোজ এটা একটা সেমিনিফেরাস টিবিউল আর এটা একটা সেমিনিফেরাস টিবিউল, তাহলে সেলের যে মাঝখানে যে জায়গাটা থাকে কি না, ফাঁকা জায়গাটা, ইন্টার মানে কি বুঝি আমরা, যে দুটো জিনিসের মধ্যবর্তী অংশকে ইন্টার বলা হয়। সো এটাকে, এই স্পেসটাকে বলা হয় ইন্টারস্টিসিয়াল স্পেস। অ্যান্ড কন্টেইন স্মল ব্লাড ভেসেল, অ্যান্ড এর মধ্যে কি থাকে, কন্টেইন স্মল ব্লাড ভেসেল থাকে অ্যান্ড ইন্টারস্টিসিয়াল সেলস, আর কি থাকে, ইন্টারস্টিসিয়াল সেল। তো এই যে ইন্টারস্টিসিয়াল স্পেসের মধ্যে থাকে হলো ইন্টারস্টিসিয়াল সেল। ক্লিয়ার? ইন্টারস্টিসিয়াল সেল অথবা এই ইন্টারস্টিসিয়াল সেলের হলো আরেকটা নাম হলো লেডিক সেলস বলে গে। ভেরি ইম্পর্টেন্ট। ক্লিয়ার? লেডিক সেলস সিনথেসাইজ অ্যান্ড সিক্রেট টেস্টিকুলার হরমোনস কল্ড অ্যান্ড্রোজেন্স। এই লেডিক সেল কি করে, একটা হরমোন যেটাকে টেস্টিকুলার হরমোন বলা হয়, সেই হরমোনটা হলো অ্যান্ড্রোজেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে দুভাবে কোশ্চেনটা এখান থেকে আসতে পারে, ইন্টারস্টিসিয়াল সেল অথবা লেডিক সেল থেকে কোন হরমোন খরিত হয়, অ্যান্ড্রোজেন, যেটা একটা টেস্টিকুলার হরমোন। ওকে, অ্যান্ড আদার ইমিউনোলজিক্যাল কম্পোনেন্ট সেলস আর অলসো প্রেজেন্ট। এখানে আরও কিছু ইমিউনোলজিক্যাল কম্পোনেন্টস সেল থাকে। ইমিউনোলজিক্যাল কেন? কারণ কিছু কিছু সেল যারা কি হচ্ছে, ইমিউনোলজিক্যাল মিনস এরা হলো ডিফেন্স মেকানিজমে সাহায্য করে। কোনো যদি প্যাথোজেন অ্যাটাক করে এই জায়গাটাকে, সেটাকে কি করবে, সেগুলো হাত থেকে রক্ষা করে। সো এটাও ইম্পর্টেন্ট, মনে রাখবে। তারপর পরের পার্টে কি বলেছে, এখন দেখো এখানে, দ্য মেল সেক্স অ্যাক্সেসরি ডাক্ট ইনক্লুড। দেখো আমরা এতক্ষণ যেগুলো পার্ট পড়লাম সেগুলো টেস্টিস। দেখো মানে যদি বলি যে সেক্স অর্গ্যান দু ধরনের মেনলি হয়। একটাকে বলা হয় প্রাইমারি সেক্স অর্গ্যান আর হলো সেকেন্ডারি সেক্স অর্গ্যান। সো প্রাইমারি সেক্স অর্গ্যান কাদের বলি, প্রাইমারি সেক্স অর্গ্যান হলো যেই অর্গ্যান মানে মেন অংশগুলো যারা হচ্ছে
মেইন যে ইয়েটা যদি বলি পুরুষের ক্ষেত্রে টেস্টিসে কি হচ্ছে, স্পাম উৎপাদন হচ্ছে। তো টেস্টিস হলো প্রাইমারি সেক্স অর্গ্যান, আর বাকি যে পার্টগুলো থাকবে, অংশগুলো যেগুলো টেস্টিসের সঙ্গে থাকবে এবং স্পাম উৎপাদনে সাহায্য করবে ইনডাইরেক্টলি, সেগুলো সবগুলোকে কি বলবো, অ্যাক্সেসরি মানে সেকেন্ডারি সেক্সুয়াল অর্গ্যান বলবো, এবং তার মধ্যে বিভিন্ন অংশ আছে। তো এই জায়গাটা আমাদের, তো এখানে ফিমেলের ক্ষেত্রেও এইভাবে একইভাবে দেখব, বুঝতে পেরেছো? তাহলে এখানে মেল অ্যাক্সেসরি ডাক্ট, এই যে অ্যাক্সেসরি ডাক্ট যে নালীগুলো, এগুলো সব সেকেন্ডারি সেক্স অর্গানের মধ্যে পড়বে। এগুলো খুব কোশ্চিন আসে, এখন কে কে আছে সেটা আমাদের জানতে হবে। ফার্স্ট তো হলো রেটি টেস্টিস, সেকেন্ড ভাসা ইফারেন্সিয়া, অ্যাফিডিডিডাইমিস অ্যান্ড ভাস ডিফারেন্স। সো এখানে দেখো এই কয়েকটা পার্টের নাম বলেছে, মোস্ট ইম্পর্টেন্ট এগুলো: রেটি টেস্টিস, ভাসা ইফারেন্সিয়া, অ্যাফিডিডিডাইমিস অ্যান্ড ভাস ডিফারেন্স। দ্য সেমিনিফেরাস টিউবুল অফ দ্য টেস্টিস ওপেন ইন্টু দ্য ভাসা ইফারেন্সিয়া থ্রু রেটি টেস্টিস। এখানকার যে মানে এই যে চারটা অংশ বলেছে, এর সিকোয়েন্স অনুসারে আসে, একটার পর একটা আসে। তো এই সিকোয়েন্সটা তো অনেকবার নিটে অলরেডি এসেছে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, আমি খুব ভালোভাবে এটা বলবো। দেখো সেমিনিফেরাস টিউবুলস, ফার্স্ট অংশটা হলো রেটিটেস্টিস। সেমিনিফেরাস টিউবুলস অফ দ্য টেস্টিস ওপেন ইন্টু ভাসা ইফারেন্সিয়া থ্রু রেটিটেস্টিস, অ্যান্ড দ্য ভাসা ইফারেন্সিয়া লিভস the testis and open into epididymis locate along with the posterior surface of each testis. The epididymis led to the vas deferens that ascending to the abdomen and loop over the urinary bladder. It receives a duct from seminal vesicle and opens into urethra as the ejaculatory duct. These ducts store and transport the sperm from the testis to the outside through urethra. The urethra originate from the urinary bladder and extend through the penis to its external opening called urethral meatus. সো দেখো এখানে আশা করছি তোমরা কিছু বুঝতে পারোনি। তাহলে আমি অ্যাকচুয়ালি ছবিটা থেকে খুব ভালোভাবে যে জায়গাটা বুঝিয়ে দিচ্ছি। এখানে একটু জটিলভাবে লেখা আছে, এখানে লক্ষ্য করো। এখানে ছবিটাতে দেখো তোমরা, এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এই যে এখান থেকে শুরু হচ্ছে এই যে টেস্টিসে যে প্রথম অংশটা এখানে দেখিয়েছে, লক্ষ্য করো এখানে এই যে রেটি টেস্টিস। আচ্ছা, ফার্স্ট আমরা কি দেখলাম, যে টেস্টিকুলার লোবিলের মধ্যে কে ছিল পড়লাম, টেস্টিকুলার লোবিলের মধ্যে থাকে হলো কি সেমিনিফেরাস টিউবুল। ওকে, সেমিনিফেরাস টিউবুল, ক্লিয়ার? সেমিনিফেরাস টিউবুল, তারপর হলো কি সেমিনিফেরাস টিউবুল রেটি টেস্টিসের মাধ্যমে, সেমিনিফেরাস টিউবুলের পরে কে আসে, রেটি টেস্টিসের পরে এখানে এই যে এই অংশটা দেখতে পাচ্ছ, এটা এই জায়গাটাকে কি বলা হয়, ভাসা ইফারেন্সিয়া। তারপর কোথায় যাচ্ছে, অ্যাপিডিডিডাইমিসে। দেখো এখানে এইভাবে যাচ্ছে, এই অংশটা হলো ভাসা ইফারেন্সিয়া, এটা হলো অ্যাপিডিডিডাইমিস। এই যে খুব যে মোটা অংশটা, এখানে অ্যাকচুয়ালি স্পামগুলো কী হয়, ম্যাচিওর হয়, আর এখানে তারা কিছুক্ষণ থাকে ম্যাচিওর হওয়ার জন্য, এখান থেকে পুষ্টি পায়। তারপর এখান থেকে চলে যাচ্ছে কোথায়, এদিকে লক্ষ্য করো, এটা হলো এই যে অংশটা, এটাকে বলা হয় ভাস ডিফারেন্স। অ্যান্ড দেন এটা চলে আসছে হলো এখানে, এই যে এটাকে কি বলা হয়, সেমিনাল ভেসিকল হচ্ছে যেখানে স্পামগুলো কি হয়, স্টোর হয়, এখানে স্টোর থাকে স্পামগুলো সেমিনাল ভেসিকল। দেন কে আছে, সেমিনাল ভেসিকল, এই যে নাড়িটা চলে আসলো, প্রোস্টেট গ্ল্যান্ড থাকে একটা। ওকে, প্রোস্টেট গ্ল্যান্ডের পরে এখানে প্রোস্টেট গ্ল্যান্ডের সামনে ভালভো ইউরেথ্রাল গ্ল্যান্ড থাকে দুই সাইডে। অ্যান্ড নেক্সট যে ভালভো ইউরেথ্রাল গ্ল্যান্ডের পরে হলো ইউরেথ্রা। এই ইউরেথ্রা দেখতে পাচ্ছ, এটা ইউরেথ্রা দিয়ে বাইরে চলে আসবে, আর বাকি অংশ এটাকে তো বলা হয় ফোর স্কিন অ্যান্ড গ্ল্যান্স পেনিস বলা হয়, যে এই অংশটা থাকে। ওকে, সো এই যে সিকোয়েন্সটা অনেকবার এসেছে, যে কোনটার পর কোনটা আসছে। ওকে, কোশ্চেন আমি মানে করাবো এখনই, সেখানে তোমরা কোশ্চেন পাবে। সো ক্লিয়ার, বুঝতে পারলে? তো এই জিনিসটা এখানে বলা আছে। ওকে, সিকোয়েন্সটা বলা আছে, কোনটার পরে কার পরে কে আছে। ক্লিয়ার? আশা করছি তোমরা বুঝতে পারছো। আর এই যে ছবিটা ছিল, এই ছবিটা লক্ষ্য করো, এখানে আমি একটু বলে দিই। তাহলে এই যে স্কোট্রামের মধ্যে টেস্টিস আছে,
বুঝতে পারলে এই যে উপরের যে এই অংশটাই হলো কি অ্যাপিডিডিডাইমিস। অ্যাপিডিডিডাইমিস তারপর এই যে এটা হলো কি ভাস ডিফারেন্স, ক্লিয়ার, ভাস ডিফারেন্স। তারপরে এখানে কোথায় চলে আসছে সেমিনাল ভেসিকল। সেমিনাল ভেসিকল মনে রাখবে কি করে, এখানে স্পামগুলো স্টোর হয়, ওকে। অ্যান্ড দেন এখানে সেমিনাল ভেসিকলের পরে কি আছে ইজাকুলেটরি ডাক্ট, ওকে। তারপরে এর উপরের দিকে কি থাকে ইউরিনারি ব্লাডার থাকে, ওকে। নিচে চলে আসবো হলো এখানে দেখো এই যে প্রস্টেট গ্ল্যান্ড। প্রস্টেট গ্ল্যান্ডের সামনে আছে কে ভালভো ইউরেথ্রাল গ্ল্যান্ড, ওকে। নেক্সট হলো যেটা ইউরেথ্রা। ইউরেথ্রা মানে যেটা মূত্রনালী বলা হয় বাংলাতে, ওকে। অ্যান্ড নেক্সট এটা বাইরে বেরিয়ে যাচ্ছে, ওকে, ক্লিয়ার। সো এগুলো ছবিগুলো ভালোভাবে মনোযোগ সহকারে তোমরা একটু বুঝে নেবে, বাস এখান থেকেও কোশ্চিন হতে পারে বিভিন্নভাবে। সো এখানে আমাদের এটা কমপ্লিট হয়ে গেল। এখন বাকি আছে কিছু অংশ। এখানে দেখো ছবি, একটা ডায়াগ্রাম আছে খুব সুন্দর। এই ডায়াগ্রামটা লক্ষ্য করো, এখানে যে ইন্টারস্টিসিয়াল সেল, ইন্টারস্টিসিয়াল সেল আমরা কি পড়লাম, যেই সেলগুলো সার্টোলি সেলের মাঝখানে যে অংশে ফাঁকা অংশগুলোতে ওগুলোকে কী বলে ইন্টারস্টিসিয়াল সেল, ইন্টারস্টিসিয়াল সেল, ওকে। এখানে দেখিয়েছি যে স্পারমাটোগোনিয়া, স্পারমাটোগোনিয়াকে কী বলা হয়, স্পারমাটোগোনিয়া অ্যাকচুয়ালি হলো মেল জার্ম সেল, ওকে, যেটা অ্যাকচুয়ালি মাদার সেল, মেল জার্ম সেল, ক্লিয়ার। স্পারমাটোগোনিয়া মেল। তারপর হলো স্পারমাটোজোয়া উৎপন্ন হয়, আমরা এটা স্পারমাটোজেনেসিস, যেখানে শুক্রাণু উৎপাদন যে প্রক্রিয়াটা সেখানে পরে পড়বো এটা প্রসেসটা, হ্যাঁ, শুক্রাণু উৎপাদনের প্রক্রিয়াটাতে আমরা সিকোয়েন্স অনুসারে সব ভালোভাবে দেখব। অ্যান্ড সার্টোলি সেল এই যেখানে দেখিয়েছে, সার্টোলি সেলগুলো কী করে, সার্টোলি সেলের কাজ অনেকবার এসেছে। সার্টোলি সেল কী করে অ্যাকচুয়ালি জার্ম সেলকে, হ্যাঁ, স্পামকে কী করে নিউট্রিশন যোগায়, ওকে, নিউট্রিয়েন্ট পুষ্টি যোগায় স্পামকে, ক্লিয়ার। নেক্সট চলে আসছি এখানে পরে, এখানে এই ডায়াগ্রামটার পরে লাস্ট কিছুটা অংশ আছে। এখানে দেখো পেনিস ইজ দ্য মেল এক্সটার্নাল জেনিটালিয়া। তাহলে এক্সটার্নাল জেনিটালিয়া কাদের বলি, এক্সটার্নাল জেনিটালিয়া যেগুলো দেহের বাইরে আসে, কে কে আছে পেনিস, ওকে। অ্যান্ড ইট ইজ মেড আপ অফ স্পেশাল টিস্যু, এটা বিশেষ এক ধরনের টিস্যু দ্বারা গঠিত, স্পঞ্জি টিস্যু দ্বারা গঠিত হয়। অ্যান্ড দ্যাট হেল্পস ইন ইরেকশন অফ দ্য পেনিস, এই স্পঞ্জি টিস্যু দ্বারা, বিশেষ টিস্যু দ্বারা গঠিত হওয়ার পর এটা কি হয় ইরেক্ট হয়, ইরেক্ট মানে সোজা হয়ে যায়। অ্যান্ড অফ দ্য পেনিস টু ফ্যাসিলিটেট ইনসেমিনেশন, এটা কী করে ইনসেমিনেশনে সাহায্য করে, বুঝতে পারছো, ইনসেমিনেশন। ইনসেমিনেশন মিনস, ইনসেমিনেশনের বাংলা অ্যাকচুয়ালি নিক্ষেপ, ওকে, যেটা কী হয় সঙ্গমে সাহায্য করে। অ্যান্ড দ্য ইনলার্জ এন্ড অফ পেনিস, ইনলার্জ এন্ড অফ পেনিস কল্ড গ্ল্যান্স পেনিস, ওকে, সামনের যে অংশটা সেটাকে কী বলে গ্ল্যান্স পেনিস বলে, ওকে। অ্যান্ড ইজ কভার্ড বাই এ লুজ ফোল্ড অফ স্কিন ইজ কল্ড ফোর স্কিন, এই গ্ল্যান্স পেনিসটা যেই পাতলা যে স্কিন দ্বারা ঘেরা থাকে, কভার থাকে, সেটাকে বলা হয় ফোর স্কিন। দ্য মেল অ্যাক্সেসরি গ্ল্যান্ডস ইনক্লুড, এখন মেল অ্যাক্সেসরি গ্ল্যান্ড এর মধ্যে কে কে আছে সেগুলো দিয়েছে। ইনক্লুড পেয়ার সেমিনাল ভেসিকেল, এক জোড়া সেমিনাল ভেসিকেল থাকে, অ্যান্ড এ প্রস্টেট গ্ল্যান্ড অ্যান্ড পেয়ার্ড ভালভো ইউরেথ্রাল গ্ল্যান্ড। সো এখানে যেইভাবে কোশ্চিন আসে নিটে, দেখো কীভাবে কোশ্চিন আসে, এখানে মনে রাখতে হবে যে বিভিন্ন জায়গায় কোশ্চিন পাবে যদি বিভিন্ন মানে মক টেস্ট দাও তোমরা, ওকে, যে কোনগুলো হচ্ছে কোন গ্ল্যান্ডগুলো জোর হিসাবে থাকে, কোনগুলো হলো বিজোড় হিসাবে থাকে, মানে কোনগুলো একটা থাকে কোনগুলো দুটো থাকে, বুঝতে পারছো। তাহলে পেয়ার যখনই বলবে, পেয়ার মানে কি হচ্ছে দুটো আছে, সেমিনাল ভেসিকল দুটো থাকে, লেফটে আর একটা রাইটে, দুই সাইডে দুটো আছে। প্রস্টেট গ্ল্যান্ড, যে প্রস্টেট গ্ল্যান্ড একটা থাকবে, মনে রাখবে গন্ডগোল হয়ে যেন গন্ডগোল না হয়, ওকে। তারপর হলো ভালভো ইউরেথ্রাল গ্ল্যান্ড, ছোটো ছোটো হয় সিম বীজের মতো, অ্যাকচুয়ালি এদের কাজ আছে বিশেষ, ওকে। এটা সঙ্গমের সঙ্গে এখান থেকে কি হয় মানে লিকুইড সিক্রেট হয়, লিব্রিকেটিং, বুঝতে পারছো, সিক্রেশন হয়। অ্যান্ড পেয়ার্ড ভালভো ইউরেথ্রাল গ্ল্যান্ড থাকে, এক জোড়া থাকে এটা। প্রস্টেট গ্ল্যান্ড কিন্তু একটাই থাকে, প্রস্টেট গ্ল্যান্ডটা পুরো হচ্ছে এইভাবে ঘেরা থাকে, ওকে, চতুর্দিকে সাইড মানে ঘেরে থাকে, মাঝখান দিয়ে নালীটা চলে আসে, বুঝতে পেরেছো। তো এটা ভাববে না যে দুই দিকে দুটো থাকে, এটা গন্ডগোল হয়। দ্য সিক্রেশনস অফ দিস গ্ল্যান্ড কন্টিনিউ দ্য
সেমিনাল প্লাজমা, এই যে এই গ্ল্যান্ডগুলোর সিক্রেশনের ফলে কী হয় যে সেমিনাল প্লাজমা যেটা ফ্লুইড, ওকে, অর্ধতরল, হুইচ ইজ রিচ ইন, এই সেমিনাল প্লাজমাতে কী থাকে, ফ্রুক্টোজ থাকে, ক্যালসিয়াম অ্যান্ড সার্টেন এনজাইমস, কিছু নির্দিষ্ট কিছু এনজাইম উৎসেচক থাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার আসছিল, ফ্রুক্টোজ থাকে, ক্যালসিয়াম আর হলো সার্টেন এনজাইম। সো আমাদের বডিতে একমাত্র শুধুমাত্র স্পামে, ওকে, বীর্যের মধ্যেই ফ্রুক্টোজ পাওয়া যায়, আর কোথাও ফ্রুক্টোজ পাওয়া যায় না। এটার মাধ্যমেই কোনো যদি ক্রাইম সিন হয়, ধরো রেপ কেসের ক্ষেত্রে, অ্যাকচুয়ালি এই ফ্রুক্টোজটাকেই কী করা হয়, ফরেনসিক টেস্টের ক্ষেত্রে এটাকে নেওয়া হয়। অ্যান্ড ক্যালসিয়াম থাকে। And the secretions of valvo-urethral gland also help in the lubrication of the penis. So এই যে valvo-urethral gland-এর এখানে কাজ বলেছে, কি করে, valvo-urethral glands helps, সাহায্য করে in lubrication of the penis. So সঙ্গমের সময় এটা কি করে, সঙ্গম নালীকে হচ্ছে লুব্রিক্যান্ট করে, বলতে পিচ্ছিলকারক যে সিক্রেশন রস খরিত হয় এখান থেকে। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পয়েন্ট বা যেই জিনিসগুলো আমি বলছি এইভাবে তোমরা যদি পড়ো, দেখবে তোমরা 360-এর মধ্যে 320, 30, 40, বাট এখন তো ফুল নাম্বার তুলছে, ওকে। আর বায়োলজি যদি এইভাবে তোমরা পড়ো, যারা পড়ছো, আশা করছি তোমরা নিজেরাই জানো খুব ভালো নাম্বার তুলতে পারবে। সো এটা ছিল মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম আমাদের। এখন এখান থেকে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো এসেছে, তোমরা এই ভিডিওটা যারা একবারে বুঝতে পারলে না, তোমরা পুরোটা আবার রিপিট করে প্রথম থেকে দেখবে। আশা করছি তোমরা যদি 2বার 3বার দেখো তাহলে তোমাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, ওকে। এখন নেক্সট যেটা আমি এখান থেকে যদি তোমাদের বলি, এই পার্টে মানে কোশ্চেনগুলো এখান থেকে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম থেকে কী কী কোশ্চেন এসেছে দেখো। তাহলে এখানে তোমরা লক্ষ্য করো যে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে কী কী কোশ্চেন দেখবো। দেখতে পাচ্ছ তোমাদের স্ক্রিনে যে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো এসেছে। ফার্স্ট কোশ্চেন এখানে লক্ষ্য করো 2019 সালে, ওকে। 2020-21 সালের কোশ্চেনগুলো এখানে নেই, ওগুলো আমি পরে করিয়ে দেবো অন্য ইয়েতে। দেখো এখানে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম দেখতে পাচ্ছ, জাস্ট মিনিট। অ্যান্ড দেখো এখানে কোশ্চেন নাম্বার 1 কি বলেছে, সিলেক্ট দ্য কারেক্ট সিকোয়েন্স ফর ট্রান্সপোর্ট অফ স্পাম সেলস ইন দ্য মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। এই যে বললাম যে স্পাম যে শুক্রাণু যে ট্রান্সপোর্ট হয় তার যে সিকোয়েন্সটা, মানে প্রথম কোন অংশটা আছে, তারপর কোন অংশ থেকে কোন অংশে যাচ্ছে, এটা বলেছে, ওকে। তাহলে এখানে ভেরি ইজি, জাস্ট কনসেপ্টটা জানা থাকলে। দেখো ফার্স্ট এখানে যদি আমরা অপশানগুলো দেখি, এই অপশানে দেখো প্রথম আছে কি টেস্টিস, সেকেন্ড অপশনেও ফার্স্ট টেস্টিস আছে, তারপরে সি অপশনে আছে সেমিনিফারাস টিউবুলস, ডি অপশনে সেমিনিফারাস টিউবুলস, ওকে। দেখো প্রথম তো টেস্টিস তো কোনোভাবেই হবে না, ওকে। এই মানে ফার্স্ট অপশন এ আর বি অপশন তো ভুল আছে, টেস্টিস কেন আসবে, ওকে। ফার্স্ট আমরা কি পড়েছিলাম যে সেমিনিফারাস টিউবুলের পরে আসে কি রেটি টেস্টিস, ওকে। রেটি টেস্টিসের পরে কি আসে ভাসা ইফারেন্সিয়ার পরে হলো অ্যাফিডিডিডাইমিস অ্যান্ড ভাস ডিফারেন্স, তারপর ইজাকুলেটরি ডাক্ট, ইউরেথ্রা অ্যান্ড ইউরেথ্রাল মিটাস, ওকে। তাহলে অ্যাকচুয়ালি সি অপশনটা রাইট হবে। তোমরা বুঝতে পারলে আমি কোশ্চেনটা কীভাবে করলাম দেখেই পারবে। দেখো টেস্টিস বলেছে, টেস্টিস তো পুরোটাকেই টেস্টিস বলি আমরা, ওকে। এটা তো হবেই না, ওকে। দেখো কোশ্চেন কীভাবে করবে ওই ট্রিকটাও আমি বলে দেবো, খুব তাড়াতাড়ি কীভাবে করবে, ওকে। অপশন যে মানে এলিমিনেট করার যে প্রসেস, কীভাবে অপশনগুলোকে বাদ দেবে, যে অপশনগুলো, বুঝতে পেরেছো। দেখো সেমিনিফারাস টিউবুল, তাহলে এ বি তোমরা দেখেই বুঝতে পারবে যে সেমিনিফারাস টিউবুল দেখবো এখানে, তাহলে সি আর ডি এর মধ্যে। তারপর দেখবে যে রেটি টেস্টিস সেমিনিফারাস টিউবুলের পরে থাকে, অ্যান্ড ভাসা ইফারেন্সিয়া আর হলো ভাস ডিফারেন্স, এই দুটো মনে রাখবে। একটা ট্রিক বলে দিচ্ছি যে একটা হলো ভাসা ইফারেন্সিয়া আর হলো একটা ভাস ডিফারেন্সটা দূরে থাকে, ডি দিয়ে মনে রাখবে যে দূরে আছে। অ্যান্ড ভাষা ইফারেন্সিয়া আর হলো ভাস ডিফারেন্সের মাঝখানে কে থাকে, অ্যাফিডিডিডাইমিস থাকে, এটা মনে রাখবে। তাহলে কি সহজে তোমরা অপশনগুলোকে সিলেক্ট করতে পারবে, ওকে, যদি গন্ডগোল কনফিউশন হলে, ওকে। সেকেন্ড কোশ্চেন লক্ষ্য করো, সেকেন্ড কোশ্চেন কি বলছে, হুইচ অফ দ্য ফ্লোয়িং ডিপেক্টস দ্য কারেক্ট পাথওয়ে ট্রান্সপোর্ট অফ স্পাম। সেকেন্ড কোশ্চেন দেখো ওটাই কোশ্চেন আসছিল 2019-এ, এটাই আসছে 2016-তেও একই কোশ্চেন এসেছিল, এই যে স্পাম যে ট্রান্সপোর্ট হচ্ছে তার সিকোয়েন্সটা। তাহলে এখনই করলাম, কি থাকে প্রথমে
দেখো এখানে রেটি টেস্টিস থেকেই শুরু হয়েছে, তাহলে সেমিনিফেরাস টিউবুল থাকে রেটি টেস্টিসের আগে, যেহেতু রেটি টেস্টিস দেখে শুরু হয়েছে তাহলে রেটি টেস্টিস থেকেই দেখবো। তাহলে রেটি টেস্টিসের পরে কি থাকে, রেটি টেস্টিসের পরে থাকে হলো ভাষা ইফারেন্সিয়া। তাহলে এখানে আমাদের অপশন অনুসারে করতে হবে, অপশনে দেখবো আগে। দেখো এখানে কি আছে, এফারেন্ট ডাকটেলস অ্যাপিডিডাইমিস ভাস ডিফারেন্স, তো এটা হবে না। ওকে, রেটি টেস্টিসের পরে আছে অ্যাপিডিডাইমিস ভাষা ইফারেন্স, দেখো এটাও হবে না। এখানে যদি দেখি আমি রেটি টেস্টিসের পর রেটি টেস্টিস অ্যান্ড রেটি টেস্টিসের পরে হলো ভাস ডিফারেন্স, তারপর হলো ইফারেন্ট ডাকটালস অ্যাপিডিডিডাইমিস, নো অ্যাপিডিডিডাইমিসের এফারেন্ট ডাকটাল বলছে। অ্যান্ড 4 নম্বর অপশনটা যদি দেখি যে এফারেন্ট ডাকটালস রেটি টেস্টিস অ্যান্ড ভাস ডিফারেন্স অ্যান্ড অ্যাপিডিডিডাইমিস, এটা ভুল, এটা হবে না। ওকে, 3 নম্বর জাস্ট ইফারেন্ট, এটা হবে না। ওকে, দেখো অ্যাপিডিডিডাইমিসের পর ভাস ডিফারেন্সটা দূরে থাকা অ্যান্ড এখানে যদি দেখি বি অপশনটা রেটি টেস্টিসের পরে কি থাকে, অ্যাপিডিডিডাইমিস নয়, অ্যাপিডিডিডাইমিস পরে থাকে, তার আগে হচ্ছে কি থাকে, ভাষা ইফারেন্সিয়া থাকে। ওকে, সো এটাও ভুল, এখানে সি অপশনটাই দেখো ভাস ডিফারেন্স, ভাস ডাকটেলস ইফারেন্স অ্যান্ড এপিডিডিডাইমিস ফার্স্ট ডিফারেন্স, সরি গাইস, এটা হচ্ছে এ নাম্বার অপশনটা। কারণ এটা দেখো রেটি টেস্টিস, তারপরে এটা ইফারেন্সিয়া বলতে গিয়ে এটা ভাষা ইফারেন্সিয়া বোঝাচ্ছে, তারপর এদের মাঝখানে আমি কি বললাম যে ইফারেন্সিয়া আর হলো ডিফারেন্স, এই দুজনের মাঝখানে কে থাকে, অ্যাপিডিডিডাইমিস, সো এটা অপশন এ হবে। ওকে, বুঝতে পেরেছো? তোমরা অপশন মিলিয়ে দেখবে, যদি বাই চান্স ভুল হয়ে যায়, ওকে, ভুল হতে পারে, বুঝতে পেরেছো? তাহলে কনসেপ্টটা আমি যেটা বললাম সেটা মনে রাখবে। ওকে, কোশ্চিন হয়ে যাবে। সেকেন্ড কোশ্চিন লক্ষ্য করো এখানে, না এরপরে নেক্সট কোশ্চিন লক্ষ্য করো। নেক্সট কোশ্চিন হলো এই যে 3 নম্বর কোশ্চিন, যে দ্য শেয়ার টার্মিনাল ডাক্ট অফ দ্য রিপ্রোডাক্টিভ অ্যান্ড ইউরিনারি সিস্টেম ইন দ্য মেল ইজ, এখানে কি বলছে যে শেয়ার টার্মিনাল ডাক্ট অফ দ্য রিপ্রোডাক্টিভ অ্যান্ড ইউরিনারি সিস্টেম, মানে পুরুষ জননতন্ত্র আর হলো স্ত্রী যে জননতন্ত্র সেই মানে ইউরিনারি সিস্টেমের শেয়ার টার্মিনাল ডাক্ট অফ দ্য রিপ্রোডাক্টিভ, এখানে বলছে যে টার্মিনাল যে প্রান্তীয় যে ডাক্টটা রিপ্রোডাক্টিভ, যেটা হলো জননের ক্ষেত্রেও একটা ভূমিকা কাজ করছে, অ্যান্ড ইউরিনারি সিস্টেমের সঙ্গেও কী আছে, ইউরিনারি সিস্টেমের সঙ্গে যুক্ত আছে। মানে দেখো তোমরা যদি ছবিটা লক্ষ্য করো, যে জাস্ট এক সেকেন্ড তোমাদের আমি ছবিটা দেখাচ্ছি। এখানে এই যে এই জায়গাটা খুব এটা গুরুত্বপূর্ণ জিনিস বলেছে এখানে লক্ষ্য করো ছবিটাতে, যে আমাদের এই পর্যন্ত সেমিনাল ভেসিকেল, যখন এই নালীটা ভাস ডিফারেন্স কোথায় আসলো, সেমিনাল ভেসিকেল, এখানে অ্যাকচুয়ালি কি দুটো রাস্তা তৈরি হয়ে যাচ্ছে আলাদা আলাদা। এরপর থেকে দেখো এখানে এই যে এটা কি, এটা হলো ইউরিনারি ব্লাডার হলো মূত্রাশয়, এখানে হলো ইউরিন স্টোর থাকে। সো ইউরিন স্টোর থাকার পরে দেখো তারপর যে সেমিনাল স্পাম এখানে আসে সঞ্চিত হয়, তারপর থেকে কিন্তু এই যে নালীটা, এই নালীটা কিন্তু একটাই, মানে এই নালী দিয়েই হচ্ছে কি স্পাম বেরিয়ে আসে, আবার এই নালী দিয়ে কি আসে, ইউরিন বেরিয়ে আসে। সো এটাই বলেছে যে কোন অংশটা হচ্ছে দুটো কাজ করে, তাহলে দুটো কাজ কে করছে, ইউরেথ্রা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ক্লিয়ার? সো ইউরেথ্রা হচ্ছে এখানে রিপ্রোডাক্টিভ সিস্টেমের কাজও করছে, আবার ইউরিনেশনের কাজ করছে। ওকে, সো এটাই বলেছে। সো এখানে উত্তর কি হবে, ফিমেল নয় মেল, হিউম্যান মেল ইজ, সো উত্তর কি হবে এখানে, ইউরেথ্রা হবে। নেক্সট কোশ্চিন 4 নম্বর কোশ্চিন, দ্য লেডিক সেলস অ্যাজ ফাউন্ড ইন দ্য হিউম্যান বডি আর সিক্রেটরি সোর্স, যে লেডিক যে সেল, এখন আমরা লেডিক সেল পড়লাম, লেডিক সেল, ওকে, যেটাকে ইন্টারস্টিসিয়াল সেল বলা হয়, এটা কি করে কাজ, ইন্টারস্টিসিয়াল সিক্রেট করে, কোনটা সিক্রেট করে, সিক্রেট সোর্স অফ প্রজেস্টেরন, ইন্টেস্টিনাল মিউকাস, গ্লুকাগন, অ্যান্ড্রোজেন। তাহলে এটা যে হরমোনটা ক্ষরণ করে, কোনটা ক্ষরণ করে, অ্যান্ড্রোজেন করে, তাই কি না? লেডিক সেল থেকে অ্যান্ড্রোজেন হরমোন, যেটা টেস্টিকুলার হরমোন, পুরো একবারে বই থেকে দিয়েছে। কোশ্চেনটা দেখো এখানে, তোমরা যারা বুঝতে পারছো না কোশ্চেনটা কোথা থেকে দিয়েছে, এই যে ইন্টারস্টিসিয়াল সেল, এখানে গাইস লক্ষ্য করো, এখানে লেডিক সেল, এই যে সিক্রেট কি টেস্টিকুলার হরমোন কল্ড অ্যান্ড্রোজেন, ক্লিয়ার? তারপরে জাস্ট মিনিট, ক্লিয়ার হলো এটা? তাহলে
সব কোশ্চেন কিন্তু এনসিইআরটি থেকেই আসে, জাস্ট এনসিইআরটিকে খুব ভালোভাবে বুঝতে হবে। এটাই, যারা তোমরা এনসিইআরটি এখনও ভালোভাবে জানো না, বুঝো না, অবশ্যই এই ভিডিওগুলো দেখবে বারবার। আশা করছি তোমরা এগুলো থেকে অনেক বেশি হেল্প পাবে। ওকে, অ্যান্ড এখানে 5 নম্বর কোশ্চেন লক্ষ্য করো। ইফ ফর সাম রিজন, যে কোনো কারণের জন্য যা ভাষা ইফারেন্সিয়া, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ভাষা ইফারেন্সিয়া ইন দ্য হিউম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেম গেট ব্লকড, দ্য গ্যামেট উইল নট বি ট্রান্সপোর্টেড ফ্রম। সো খুব কনসেপচুয়াল কোশ্চেন এটা, যে এই যে নালীগুলো আছে যার মধ্যে দিয়ে স্পাম কী হচ্ছে, সিকোয়েন্সিয়ালি কী হলো, মানে যাচ্ছে যে পথ ইয়েগুলো দিয়ে, নালীগুলো দিয়ে। তাহলে এখানে বলছে যে ভাষা ইফারেন্সিয়াকে যদি ব্লকড করে দেওয়া হয়, বা সাপোজ ওখানে মানে কি করে দেওয়া হয়েছে, বেঁধে দেওয়া হয়েছে, তাহলে গ্যামেট কোথা থেকে কোথায় যেতে পারবে না। ওকে, গ্যামেট বলতে এখানে কে, স্পামের কথা বলছে, তাহলে স্পাম কোথায় কোথায় যেতে পারবে না। এখন ভাষা ইফারেন্সিয়াটা থাকে কোথায় আমাদের জানতে হবে। ভাষা ইফারেন্সিয়ার সামনে কে আসে, বুঝতে পেরেছো? তো সেটাই বলেছে, আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। দেখো ফ্রম, তাহলে বলছে অপশন এতে টেস্টিস টু অ্যাপিডিডিডাইমিস টু ভাস ডিফারেন্স অ্যান্ড ওভারি টু ইউটেরাস। সো ওভারি ইউটেরাসে এগুলো তো হবেই না, এগুলো তো মানে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের অংশ। ভেজাইনা টু ইউটেরাস, তো এগুলো তো যারা একটু পড়াশোনা করবো তারা সঙ্গে সঙ্গে ক্যান্সেল, সিডি হবে না, কারণ এগুলো ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের জিনিস। অ্যান্ড টেস্টিস, তাহলে অপশন এ আর বি এর মধ্যে অ্যান্সার হবে। এখন দেখো ভাষা ইফারেন্সিয়া যে সিকোয়েন্সটা করলাম পরপর দুটো কোশ্চেন, ভাষা ইফারেন্সিয়া অংশটা থাকে কোথায়? প্রথমে তো থাকে হলো স্যামিনিফেরাস টিবুলের পরে আছে হলো রেটি টেস্টিসের পরে হচ্ছে হলো ভাষা ইফারেন্সিয়া। ওকে, ভাষা ইফারেন্সিয়ার পরে হলো অ্যাপিডিডিডাইমিসের পরে হলো ভাস ডিফারেন্স। ওকে, বুঝতে পারছো তোমরা আশা করি সিকোয়েন্সটা, এরপরে চলতে থাকছে এইভাবে। তাহলে এখানে আমাকে কোশ্চিনে কি বলেছে করতে, যে ভাষা ইফারেন্সিয়াটাকে, এই যে এটাকে ব্লক করে দেওয়া হচ্ছে, তাহলে এটাকে যদি ব্লক করে দেওয়া হয় তাহলে কি হবে, টেস্টিস টু অ্যাপিডিডিডাইমিস, এই যে অ্যাপিডিডিডাইমিস এই অংশ, আর এই দিকে কে থাকছে, রেটি টেস্টিস বা টেস্টিস। এখানে তাহলে অপশন দেখে আমাকে করতে হবে, অপশন অনুসারেই কিন্তু অ্যান্সার করব, বুঝতে পারছো? অ্যান্ড অ্যাপিডিডিডাইমিস টু ভাস ডিফারেন্স, নো, অ্যাপিডিডিডাইমিসের পরেই হলো ভাস ডিফারেন্স থাকে, তাহলে এখান থেকে এখানে আসতে পারবে না, কারণ একে ব্লক করে দেওয়া হচ্ছে, তাই কি না? তাহলে এটা অ্যান্সার হবে হলো টেস্টিস টু অ্যাপিডিডিডাইমিস, মানে এখানে রাস্তা ব্লক হলে কি এখানে পৌঁছাতে পারবে না, রেটি টেস্টিস থেকে অ্যাপিডিডিডাইমিসে। সো অ্যান্সার এটা অপশন এ হবে। ক্লিয়ার? পরের কোশ্চেন লক্ষ্য করো, এখানে 6 নম্বর কোশ্চেন কি বলেছে, দ্য টেস্টিস ইন হিউম্যানস আর সিচুয়েটেড আউটসাইড দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি ইনসাইড এ পাউচ কল্ড স্কোট্রাম অ্যান্ড দ্য পারপাস সার্ভ ইজ ফর। এই যে টেস্টিস যে বডির বাইরে থাকে থলিটাতে, স্কোট্রাম, তো থাকার কারণ কি, এটার পারপাস, উদ্দেশ্য কি? সো এটা জানি যে বডি টেম্পারেচার বেশি হওয়ার জন্য, যে স্পারমাটোজেনেসিসের জন্য, স্পাম উৎপাদনের জন্য যে টেম্পারেচারটা দরকার সেটাকে মেনটেন করার জন্য। সো অপশন দেখি যদি এখানে ফার্স্ট অপশনে কি, মেনটেনিং দ্য স্কোট্রাল টেম্পারেচার লোয়ার দ্যান দ্য ইন্টারনাল বডি টেম্পারেচার। ইয়েস, ফার্স্ট অপশনটা এখানে রাইট হবে, যে স্কোট্রাল যে টেম্পারেচার 35 ডিগ্রি সেলসিয়াস যদি ধরি, মানে বডি টেম্পারেচার থেকে 2 থেকে 2.5 ডিগ্রি সেলসিয়াস কী হয়, কম টেম্পারেচার লাগে। ওকে, স্পাম উৎপাদনের জন্য। সো লোয়ার হয় দেন ইন্টারনাল বডি টেম্পারেচার থেকে কম হবে। ওকে, ফার্স্ট অপশন আমাদের ঠিক হবে। পরেরগুলো দেখি, পরের অপশনগুলো একটু কোনো মিল নেই এগুলোর সঙ্গে, আর দেখার প্রয়োজন হবে না। ওকে, নেক্সট কোশ্চেন, 7 নম্বর কোশ্চেন, দ্য সার্টোলি সেল আর ফাউন্ড। এখনই বললাম সার্টোলি সেল কী করে, সার্টোলি সেল হচ্ছে কি, স্পামকে কী করা হয়, কী করে নিউট্রিয়েন্ট প্রোভাইড করে, পুষ্টি যোগায়, বুঝতে পারছো? মোস্ট ইম্পর্টেন্ট। দেখো এখানে অপশন এতে কি বলছে, ওভারি অ্যান্ড সিক্রেট প্রজেস্টেরন, নো, রং, এটা হবে না। এড্রেনাল কর্টেক্স অ্যান্ড সিক্রেট এড্রেনাল, ভুল। স্যামিনিফেরাস টিউবুল অ্যান্ড প্রোভাইড নিউট্রিশন টু জার্ম সেল, ভেরি, এটাই, স্যামিনিফেরাস টিউবুল অ্যান্ড প্রোভাইড কি নিউট্রিশন যোগায় কাকে, জার্ম সেলকে। ওকে, অপশন সি ইজ রাইট। 8 নম্বর কোশ্চেন হলো, ভাস ডিফারেন্সিয়া আর দ্য ডাকলেস লিডিং ফর্ম। আবার সেই দেখো ওই সিকোয়েন্সটা থেকে কতগুলো কোশ্চেন এসেছে, 2010-এর কোশ্চেন, এখানে দেখবে তোমরা সালগুলো এইদিকে দেখতে পাচ্ছ। ইফারেন্সিয়াটাকে যদি বলে ডাকলেস করে দেওয়া হয়,
বুঝতে পেরেছো? এটাই বলছে যে এই ডার্কলেস করে দেওয়া হচ্ছে, এখানে আবার ব্লক করা হচ্ছে কিছুক্ষণ আগে যেটা করলাম। তাহলে কি হবে, এটা কি ফর্ম করবে? লিডিং ফর্ম দ্য টেস্টিকুলার লবিউলস টু রেটি টেস্টিস। কোথায় ব্লক হচ্ছে, কোথা থেকে কোথায় যেতে পারবে না। রেটি টেস্টিস টু, দেখো রেটি টেস্টিসের পরেই হচ্ছে ভাষা ইফারেন্সিয়া থাকে। ওকে, ভাষা ইফারেন্সিয়া, বুঝতে পারছো? এরপরে থাকে হলো এপিডিডিডাইমিস অ্যান্ড তারপর হলো ভাস ডিফারেন্স। সো এটাকে যদি ব্লক করা হয়, রেটি টেস্টিস থেকে কোথায় যেতে পারবে না স্পাম? এপিডিডিডাইমিসে যেতে পারবে না, তাই কি না? সো রেটি টেস্টিস টু ভাস ডিফারেন্স। অ্যান্ড দেখো অপশন অনুসারে আমাদের আবার করতে হবে। অ্যান্ড টেস্টিকুলার লবিউলস টু রেটি টেস্টিস, নো এটা হবে না, কারণ টেস্টিকুলার লবিউল তো এরা একদিকেই আছে। রেটি টেস্টিস টু ভাস ডিফারেন্স, রেটি টেস্টিস থেকে ভাস ডিফারেন্স এটা হতে পারে। তারপরে অপশন দেখি, ভাস ডিফারেন্স টু এপিডিডিডাইমিস, নো, ভাস ডিফারেন্সের আগে হচ্ছে এপিডিডিডাইমিস থাকে, এটাও হবে না। তারপর এপিডিডিডাইমিস টু ইউরেথ্রা, এপিডিডিডাইমিসের পরে ইউরেথ্রা, নো। সো অ্যান্সার হচ্ছে আমাদের এখানে বি হচ্ছে। ক্লিয়ার? দেখো একই কনসেপ্ট থেকে ঘুরিয়ে অনেকভাবে কোশ্চিনটা আসে, তাহলে তোমাদের পুরো এই যে সিকোয়েন্সটা জানলেই ফার্স্ট যেটা ক্লিয়ার, ওটা যদি তোমার জানা থাকে, যেইভাবেই কোশ্চিন আসুক না কেন তুমি খুব সহজেই করতে পারবে। সেমিনিফারাস, বুঝতে পেরেছো? সিকোয়েন্সটা পুরোটা মনে রাখতে হবে একবারে, প্রত্যেকটা অংশ কার পরে কে আসে। ওকে, যেই সিকোয়েন্সটা দিয়ে স্পাম কি হচ্ছে, হ্যাঁ, ট্রান্সফার হচ্ছে। ক্লিয়ার? পরের কোশ্চিন লক্ষ্য করে, এখানে 9 নম্বর কোশ্চিন, সেমিনাল প্লাজমা, যেটা সেমিনাল প্লাজমা বা স্পাম বলতে পারি, ইন হিউম্যান মেল কি থাকে সেমিনাল প্লাজমাতে? এখনই বললাম যে ক্যালসিয়াম থাকে, ফ্রুক্টোজ থাকে, আর সার্টেন কিছু এনজাইম থাকে। তাহলে অপশনে যদি দেখি প্রথমটাতেই আসে ফ্রুক্টোজ অ্যান্ড ক্যালসিয়াম, ফার্স্ট অপশন হবে। আর এনজাইমও থাকে, মনে রাখবে, অ্যান্ড সার্টেন এনজাইম থাকে কিছু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 10 নম্বর কোশ্চিন, the secretion from which one of the following are rich in fructose, calcium and some enzyme। আবার একই কোশ্চিন, ওটাই দেখো কোথায় থাকে এগুলো, ক্যালসিয়াম, ফ্রুক্টোজ, এনজাইম থাকে হলো মেল অ্যাক্সেসরি গ্ল্যান্ডে। সো মেল অ্যাক্সেসরি গ্ল্যান্ডের মধ্যে পড়ে সেমিনাল প্লাজমা। 11 নম্বর কোশ্চিন, সেমিনাল প্লাজমা ইন হিউম্যান রিচ। একই কোশ্চিন কতবার আসছে দেখো, 2010-এ কোশ্চিনটা দুবার আসছে, অ্যান্ড 2009-এ আবার ওটাই আসছে। ওকে, ফ্রুক্টোজ, ক্যালসিয়াম বাট নো এনজাইম, না এনজাইম তো থাকে, এটা ভুল হবে, গ্লুকোজ থাকে না, ফ্রুক্টোজ থাকে। গ্লুকোজ সার্টেন এনজাইম বাট পুয়ার ইন ক্যালসিয়াম, ফ্রুক্টোজ, ক্যালসিয়াম অ্যান্ড সার্টেন এনজাইম, অপশন ডি ইজ রাইট। ওকে গাইস, ক্লিয়ার? বুঝতে পারছো? আশা করছি তোমরা ক্লিয়ার। অ্যান্ড 12 নম্বর কোশ্চিন দেখো, গিভেন বিলো দ্য ডায়াগ্রাম স্কেচ, জাস্ট মিনিট, এখানে লক্ষ্য করো 12 নম্বর কোশ্চিন বলছে যে ডায়াগ্রাম দিয়েছে একটা, স্কেচ এ পোর্শন অফ দ্য হিউম্যান মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, সিলেক্ট দ্য, এখানে ডায়াগ্রামে এই যে লেবেল করেছে সেগুলোকে করতে বলছে, চিহ্নিত করতে বলছে। তাহলে এখানে যদি দেখি যে এই অংশটাকে কি বলি আমরা জানি এটাকে হলো ভাস ডিফারেন্স বলি, এটা হলো সেমিনাল ভেসিকেল, এটা হলো কি, এই দুটো কি, এটা এই দুটো নয়, এটা অ্যাকচুয়ালি একটা প্রস্টেট গ্ল্যান্ড, এটা প্রস্টেট গ্ল্যান্ড, সেমিনাল ভেসিকেল, এটা হলো ভাসা ডিফারেন্সিয়া, এটা আর এটা কি, এখানে এটা হলো ভালভো ইউরেথ্রাল গ্ল্যান্ড। সো আই থিঙ্ক অল অফ ইউ ক্লিয়ার। দেখো এখানে দেখো, তাহলে এখানে এইভাবে অপশনগুলো মিলাতে পারবে, আরামসে তোমরা মিলাতে পারবে। ওকে, এর হচ্ছে কি হবে, এটা ভাস ডিফারেন্স, বি হলো কি সেমিনাল ভেসিকেল, সি ও প্রস্টেট গ্ল্যান্ড, ডি প্রথম অপশনটা মিলে যাচ্ছে পুরো। ওকে, সো ইজি কোশ্চিন এটা। পরের কোশ্চিন দেখো 13 নম্বর কোশ্চিন, মেল হরমোন ইজ প্রডিউস ইন দ্য টেস্টিস বাই সেল অফ, যে মেল হরমোন প্রডিউস হয় ইন দ্য টেস্টিস বাই সেল, কোন সেল থেকে? অ্যাকচুয়ালি টেস্টিস থেকে হরমোন তৈরি হয়, কিন্তু একজ্যাক্ট সেল কোন সেল থেকে? তাহলে আমরা জানি, এটা এখনই পড়লাম কিছুক্ষণ আগে, কোন সেল? লেডিক সেল থেকে। ওকে, মানে অ্যাকচুয়ালি মেল যে হরমোন, মেল হরমোন কি, টেস্টোস্টেরন। সো এই টেস্টোস্টেরন হরমোনটা এই সেল থেকে তৈরি হয়, লেডিক সেল বা ইন্টারস্টিশিয়াল সেল, মনে রাখবে। সার্টোলি সেল জানি কি, ওটা পুষ্টি যোগায়। ওকে, অ্যান্ড 14 নম্বর লাস্ট কোশ্চিন ইজ লোকেশন অ্যান্ড সিক্রেশন অফ লেডিক সেল, লেডিক সেল কোথায় থাকে বলেছে। সো লেডিক সেল কোথায় থাকে? লেডিক সেল হচ্ছে তোমার অপশন যদি দেখি, লিভার, কোলেস্ট্রল,
না লোকেশন অ্যান্ড সিক্রেট, সরি লোকেশন বলেছে অ্যান্ড সিক্রেশন, মানে লোকেশনটা কোথায় এবং কি সিক্রেট করে। সো আমরা জানি লেডিক সেল কী করে, টেস্টোস্টেরন হরমোন থাকে কোথায়, টেস্টিজে থাকে। সো এগুলো তো হবেই না, কোনো লিঙ্ক নেই। ওকে, সি নাম্বার অপশন ইজ রাইট। সো গাইজ তোমরা বুঝতে পারলে যে কতগুলো ইম্পর্টেন্ট এখানে। আশা করছি তোমরা এই জাস্ট একটা ভিডিও যদি এই ভিডিওটা যদি ভালোভাবে দেখো 2-3 বার, এর বাইরে এখান আর কোনো কোশ্চেনই হবে না, আর কোনো কোশ্চেন করার মতো নেই কনসেপ্ট। সো এটাই ছিল আজকে আমাদের মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম সম্পর্কে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে সবাইকে, যারা নিটের জন্য খুব সিরিয়াসলি প্রিপারেশন নিচ্ছ। এবং অবশ্যই তোমরা এই ভিডিওটাকে তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করো যারা নিটের জন্য প্রিপারেশন নিচ্ছে, এবং তোমাদের যদি ছোট ভাই বোন থাকে যারা নিটের জন্য পড়বে ভবিষ্যতে, তাদের কাছে অবশ্যই তোমরা ভিডিওগুলো শেয়ার করতে পারো। সো গাইজ পরের ভিডিওতে আমি ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমটা নিয়ে আসবো, এবং সেখানে এইভাবেই আমি আলোচনা করব। তোমরা অবশ্যই ফিডব্যাক দেবে, আমাকে জানাবে, করবে, হ্যাঁ, ডিসক্রিপশন বক্সে অবশ্যই ভিডিওগুলো সম্পর্কে তোমরা জানাবে, তাহলে আমি কি হবে, মোটিভেট হব। ওকে, অ্যান্ড সো পরের ভিডিওতে দেখা হবে। তোমরা এই ভিডিওটা ভালোভাবে দেখো এবং কনসেপ্টগুলো ক্লিয়ার করো। সো থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করো, যেন তোমাদের জন্য এইভাবে খুব ভালো কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও তৈরি করতে পারি। ওকে, সো থ্যাংকস এগেইন।